আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূল বক্তব্য যাওয়ার আগে ছোট্ট করে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমি আ ভিডিওতে আপনাদের সামনে কথা বলছি খুব বেশি দিন না এবং আ আ আমার এডিটিংয়েরও তেমন কোনো এক্সপেরিয়েন্স নাই এবং আমার কোনো এডিটিং প্যানেল নাই। তো যার কারণে আমি যে বক্তব্যটা দেই সরাসরি সেটাই আমি আসলে আপনাদেরকে শোনাই, সেটাই আপলোড করি আরকি। তো এখানে যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায়, সেক্ষেত্রে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার মূল বক্তব্যে আসি। আচ্ছা, আজকে বেশ কয়েক বছর যাবতীয় আমার চিন্তা চেতনায় একটা বিষয় খুব সবসময় আমাকে নাড়া দেয়। সেটা হচ্ছে বাংলাদেশের যেই শ্রেণীগোষ্ঠীর মানুষ রাজনীতি করেন, সেই জায়গা থেকে আমরা কিভাবে বের হব? বাংলাদেশের যেমন পলিটিশিয়ানদের বক্তব্য, আমাদের বাংলাদেশ বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলেন, রাজনীতি বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন যে কোনো রাজনীতি বা পলিটিশিয়ান বক্তব্য দিচ্ছে। রাজনীতির নিয়ে কিন্তু কথা বলেন, কিন্তু বারাক ওবামাও কথা বলেন, জাস্টিন ট্রুডো কথা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টও কথা বলেন, জার্মানির প্রেসিডেন্ট কথা বলেন। আমরা তাদের বক্তব্য আমরা শুনি, কিন্তু আমাদের কথা বলার ধরন, রাজনীতি কথা বলার ধরন একটু মনে হয় যে ভিন্ন। তো সাম্প্রতিক সময়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের এখন যেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যদি একটা পজিটিভ সাইড আমি বলি তাহলে সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে মুক্তিযুদ্ধে কিন্তু ওনার একটা কন্ট্রিবিউশন ছিল। উনি বিদেশে যদিও ছিলেন, সেই সময় বিদেশ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ছিল যুদ্ধের সময়, ওনার জায়গা থেকে উনি চেষ্টা করেছেন ওই সাপোর্টটা দেওয়ার। কিন্তু মুক্তিযুদ্ধে ওনার অবদান বা মুক্তিযুদ্ধ নিয়ে কখনো আমি খুব একটা বেশি কথা বলতে দেখি নাই, বা নিজের ঢোল নিজে কখনো পেটানো যেটা বলে আর কি, সেটা আমরা দেখি নাই। ইভেন রাজনীতিবিদ কারো সমালোচনা করা সেটাও আমরা দেখি নাই। এবং উনি সবসময় আশার কথা বলেন, সম্ভাবনার কথা বলেন, বাংলাদেশকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। এটা আমার কাছে খুব বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং আমার মনে হয় যে রাজনীতিবিদদের, উনি যদিও পলিটিশিয়ান না, কিন্তু ওনার কাছ থেকে শিখার অনেক কিছু আছে। কারণ উনি তো বিভিন্ন দেশের অনেক পলিটিশিয়ানদের সাথে ওনার উঠা বসা চলাফেরা, রাষ্ট্রপ্রধানদের সাথে। এখন যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে পলিটিশিয়ানদের যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, চিন্তা ভাবনায় একটু পরিবর্তন আনা আমার মনে হয় প্রয়োজন। বিগত বিগত বছরগুলিতে বাংলাদেশের রাজনৈতিক যেই পলিটিশিয়ানদের যে অ্যাটিটিউড ছিল, সেটা থেকে একটু কিভাবে বের হয়ে আসা যায়। তরুণ মেধাবী শ্রেণীর, বা খালি যে শুধুমাত্র তরুণরা না, রাজনীতিতে কারা আসবে। আমি খুব খুব ব্রিলিয়েন্ট ছাত্র বা খুব মেধাবী ছাত্রদেরকে আমি রাজনীতিতে খুব একটা বেশি আমি দেখি নাই। তারা কেন রাজনীতিতে আসে না? আসলে আমি নিজেও কিন্তু একটা সময় বাংলাদেশের পলিটিক্সের উপরে আমি কিন্তু খুব, মানে আমি পলিটিক্স করব বা পলিটিক্সে আসবো এই ধরনের চিন্তা ভাবনা আমার আসলে একটা সময় ছিল না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে তো রাজনীতি সবসময় দরকার, এবং রাজনীতিতে সবসময় মেধাবী মুখ দরকার, যারা দেশের সার্বভৌমত্ব, দেশের পরিবর্তন এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় এই বিষয়গুলি নিয়ে সবসময় ভাবেন। বাংলাদেশে বড় একটা খারাপ জায়গা হচ্ছে দুর্নীতি। বাংলাদেশে যে রাজনৈতিক চর্চা হয় এলাকা ভিত্তিক, মারধর, একদল ক্ষমতায় গেলে আরেক দলকে নামিয়ে ফেলা, আরেক দল পরবর্তীতে আসলে আরেক দলের নাম চেঞ্জ করে দেয়া, তারপরে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেয়া, অমুক পলিটিশিয়ানকে ছোট করে কথা বলা, এই বিষয়গুলি থেকে আমার মনে হয় বের হয়ে যাওয়ার এখন একটা উপযুক্ত সময়। এবং এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে পারলে কিন্তু দেশের পরিবর্তন অনেকটা সম্ভব। তো আজকে কথা বলার কারণটাই হচ্ছে যে বাংলাদেশে যদি, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ মেধাবী আছেন, তা আমি বলবো যে আপনারা দেশকে যদি ভালোবাসেন, দেশের কথা চিন্তা করেন, মনে হয় যে এই রাজনৈতিক প্ল্যাটফর্মেও আপনারা কিভাবে আসা যায়, রাজনীতিবিদদের সাথে অন্তত যোগাযোগটা করে কিভাবে দেশের পরিবর্তন করা যায়, আপনাদের মেধাগুলি কাজে লাগানো যায়, এগুলি আপনারা আলাপ আলোচনা করতে পারেন, রাজনীতি নিয়ে ভাবতে পারেন।
কারণ কি, বাংলাদেশে বিগত দিনে 90% আমার মনে হয় যে পলিটিশিয়ান করাপ্টেড ছিল, অযোগ্য ছিল, যার কারণে আজকে দেশের এই করুণ অবস্থা। কারণ আমাদের পরেই কিন্তু ভিয়েতনাম কিন্তু স্বাধীন হয়। তারপরে দেখেন ভিয়েতনামের কি অবস্থা, কোথায় চলে গেছে তারা আজকে। তো আমরা এত বছরে কি অবস্থা, আমাদের তো কিছুই আমরা করতে পারি নাই। ঢাকা শহরের দেখেন একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এখনও ম্যানুয়ালি চলতেছে পুলিশ দিয়ে, কি অমানবিক, তাই না? রাস্তাঘাটে পুলিশরা সারাদিন দাঁড়িয়ে থাকে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে। তো আমরা সেই সভ্য জায়গাটাতে তো আসি না। আমাদেরও আসলে নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাও আমরা আসলে ঠিকঠাকভাবে পালন করছি না। তো সেই জায়গাটাতে তো অবশ্যই একটা লেকিংস আছে। আমাদের নিজেদের পরিবর্তন অবশ্যই আমাদের দরকার, নিজেদের পরিবর্তন। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোরও পরিবর্তন দরকার। আজকে আমার কাছে আমার ছোট দুইটা ভাই আসলো, তাদের একটা প্রজেক্ট চিন্তা ভাবনা করতেছে, সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবে। তো বিগত সরকারের আমলে আপনার বিভিন্ন যারা আইটি সেক্টরে আছে তাদের প্রকল্পের জন্য মনে হয় একটা ফান্ডিং বরাদ্দ ছিল। তো দেখা গেল যে তাদেরকে 10 লাখ টাকা ফান্ড দিবে, এর মধ্যে 7 লাখ টাকা নিয়ে যাবে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা বা পলিটিশিয়ানরা, 3 লাখ টাকা তাদেরকে দিবে। তো 3 লাখ টাকা দিয়ে কী অ্যাপস হবে? তো এই দেশে যোগ্য লোক, আসলে যোগ্য লোকদের কদর খুব একটা বেশি হয় না, তবে নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হবে। তো আমি বলবো যে সেক্ষেত্রে আপনারা যারা চান, দেশকে ভালোবাসেন, আমার মনে হয় যে আপনারা কথা বলা শুরু করেন, আপনাদের নিজেদের স্পেস তৈরি করেন, দেশটা পরিবর্তন হবে। আমি খুবই আশাবাদী এই বিষয়টা নিয়ে। আপনারা আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমাদেরই দেশে যদি সরকারের প্রায় খুব সম্ভব 27টা বা 30টা হয়তো বা সরকারি বিভাগ রয়েছে বা কাঠামো, সেই কাঠামোগুলোর প্রত্যেকটার কি অবস্থা। তো এই জায়গাগুলিতে আসলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে। কথা আর বেশি বাড়াবো না। আমার আজকের ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি বলবো মেধাবী যারা আছেন, তরুণ শিক্ষিত শ্রেণী, আপনারা দেশকে যদি ভালোবাসেন, অবশ্যই সবাই ভালোবাসেন, তারপরেও দেশের প্রতি কন্ট্রিবিউশন থেকে আপনারা চিন্তা করতে পারেন। রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া আসলে তেমন বড় কিছু করাও সম্ভব না। যার জায়গা থেকে করতে পারেন, তবে একটু বৃহৎ আকারে যদি চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় যে আপনারা ওয়েলকাম। আপনারা রাজনীতির সাথে সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে হোক একটু কানেক্টেড থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।